রিসার্চ বা গবেষণা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আমরা কিছু হাতে লেখা নোটের ওপর ভিত্তি করে দেখব কিভাবে জ্ঞানের একটা ভিত্তি তৈরি হয়। চলুন এই দারুণ ব্যাপারটার ভেতরে ঢোকা যাক। এই প্রশ্নটা দিয়েই কিন্তু সবকিছুর শুরু। একটা সাধারণ কৌতূহল থেকে কিভাবে একটা গোছানো জ্ঞান তৈরি হয়, সেই পুরো যাত্রাটাই আমরা ধাপে ধাপে দেখব। তো যে কোনো রিসার্চের এক্কেবারে গোড়ার কথা হলো এর উদ্দেশ্যটা কি। মানে একজন গবেষক কেন একটা বিষয় নিয়ে কাজ শুরু করেন, এর পেছনের মূল কারণটাই বা কি। গবেষণার উদ্দেশ্যকে এর কেনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক বা ফান্ডামেন্টাল রিসার্চ। এর কাজ হলো আমাদের জ্ঞানের পরিধিকে আরও বড় করা, নতুন নতুন থিওরি তৈরি করা। আর ঠিক এর উল্টো দিকে আছে ফলিত বা অ্যাপ্লাইড রিসার্চ। এর লক্ষ্য হলো আমাদের প্রতিদিনের জীবনের কোনো বাস্তব সমস্যার চটজলদি সমাধান খুঁজে বের করা। মানে একটা হলো জানার জন্য জানা, আর অন্যটা হলো কোনো সমস্যা সমাধানের জন্য জানা। এই যে হাতে লেখা নোটগুলো দেখছেন, আমাদের আজকের আলোচনার পুরো ভিত্তিটাই কিন্তু এটা। এই সোর্স থেকেই আমরা রিসার্চের মূল ধারণাগুলো বোঝার চেষ্টা করছি। আচ্ছা, উদ্দেশ্য তো ঠিক হলো, কিন্তু এর পরের ধাপটা কি? গবেষকরা প্রমাণ বা তথ্য জোগাড় করেন কিভাবে? চলুন এই প্রক্রিয়াটা একটু দেখা যাক। তথ্য সংগ্রহের জন্য গবেষকদের হাতে বলতে গেলে দুটো মূল অস্ত্র বা পদ্ধতি থাকে। এই পদ্ধতিগুলোই ঠিক করে দেয় তারা একটা বিষয়কে কিভাবে দেখবেন আর কিভাবে মাপবেন। চলুন আবার আমাদের সে মূল নোটগুলোতে ফিরে যাই। দেখুন, এখানে পরিষ্কারভাবে ডেটা কালেকশনের দুটো প্রধান শাখার কথা বলা আছে, একটা পরিমাণগত আর একটা গুণগত। প্রত্যেকটা নিয়ে বিস্তারিত জানার আগে নোটটা আরেকবার দেখে নিই। পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ রিসার্চের মূল কথাই হল সংখ্যা। এর আসল ফোকাসটাই থাকে ডেটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করার ওপর। যেমন ধরুন, একটা জরিপে যদি জিজ্ঞেস করা হয় দৈনিক কত ঘন্টা মোবাইল ব্যবহার করা হয়, এর উত্তরটা আসবে সংখ্যায়। এই ধরনের সংখ্যাভিত্তিক ডেটা নিয়ে কাজ করাই হলো পরিমাণগত গবেষণা। আর ঠিক এর উল্টোটা হলো গুণগত বা কোয়ালিটেটিভ গবেষণা। এখানে সংখ্যার কোনো কারবার নেই। এখানে ফোকাসটা হলো গুণ বা বৈশিষ্ট্যের ওপর। এটা মূলত বর্ণনামূলক। যেমন মানুষের অনুভূতি, অভিজ্ঞতা বা মতামত বোঝার চেষ্টা করা। যদি কাউকে প্রশ্ন করা হয় মোবাইল ব্যবহার করার অভিজ্ঞতাটা কেমন, এর উত্তরটা কিন্তু আর সংখ্যায় আসবে না, আসবে বর্ণনায়। আর এটাই হলো গুণগত গবেষণার বিষয়। তো ডেটা তো সংগ্রহ করা হলো, এখন কাজ হলো সেই ডেটা ব্যবহার করে বলা যে আসলে কি ঘটছে। আর এখানেই বর্ণনামূলক রিসার্চের ভূমিকা শুরু হয়। বর্ণনামূলক রিসার্চের কাজটাই হলো যা ঘটছে ঠিক সেভাবে সেটাকে তুলে ধরা। এখানে একটা ইন্টারেস্টিং টার্ম আছে, এক্স পোস্ট ফ্যাক্টো, যার মানে হলো যা ঘটে গেছে তারপরে। অর্থাৎ গবেষক এখানে কোনো কিছু বদলান না বা নিয়ন্ত্রণ করেন না। যা ঘটে গেছে বা যা ঘটছে তিনি শুধু সেটাকে পর্যবেক্ষণ করেন আর রিপোর্ট করেন। যেমন একটা শহরের গত 5 বছরের দূষণের মাত্রা রেকর্ড করা। কিন্তু শুধু কি ঘটছে তা জানলেই কি সবসময় চলে? অনেক সময় চলে না। আসল প্রশ্ন তো হলো এমনটা কেন ঘটছে। আর এই কেন আর কিভাবের উত্তর খোঁজার জন্যই আমাদের দরকার হয় বিশ্লেষণাত্মক বা অ্যানালিটিক্যাল রিসার্চের। এটা আমাদের ঘটনার বর্ণনা ছাড়িয়ে এর পেছনের কারণ খুঁজতে সাহায্য করে। নোটটার দিকে আবার তাকান। গবেষক নিজেই লিখেছেন দুটো প্রশ্ন, কেন, কিভাবে। এই দুটো শব্দই কিন্তু বিশ্লেষণাত্মক গবেষণার একেবারে মূল কথা। এটা শুধু তথ্যকে তুলে ধরে না, তথ্যের পেছনের কারণটা খুঁজে বের করে। তার মানে ব্যাপারটা হলো বিশ্লেষণাত্মক গবেষণা নতুন কোনো তথ্য তৈরি করে না, বরং যে তথ্য আমাদের কাছে আছে সেটাকেই গভীরভাবে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। আগের উদাহরণটাতেই ফেরা যাক। বর্ণনামূলক গবেষণা শুধু বলে দেবে শহরের দূষণের মাত্রা কত, কিন্তু বিশ্লেষণাত্মক গবেষণা সেই তথ্যগুলো ঘেঁটে বের করার চেষ্টা করবে এই দূষণ বাড়ার পেছনের আসল কারণগুলো কি কি। শেষ পর্যন্ত যখন আমরা পুরো ছবিটা একসঙ্গে দেখি, তখন বোঝা যায় যে এই রিসার্চের ধরনগুলো কিন্তু আলাদা আলাদা কোনো দ্বীপ না। এগুলো আসলে একে অপরের সাথে জুড়ে আছে, অনেকটা পাজেলের টুকরোর মতো। সবগুলোকে একসাথে না মেলালে জ্ঞানের পুরো ছবিটা পরিষ্কার হয় না। তাহলে গবেষণার এই মূল নকশাটা তো আমাদের সামনে পরিষ্কার হলো। এখন ভাবার বিষয় হলো এই শক্তিশালী কাঠামোটা ব্যবহার করে এরপর কোন নতুন জ্ঞানের দরজা খোলা হবে। উত্তরটা হয়তো আমাদের চারপাশেই কোনো প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে।